নমস্কার 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 প্রত্যেকটা ছাত্রদের আমি স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ম্যাথামেটিক্স সাবজেক্টে। আজকে আমরা দশম শ্রেণী নয়, আজকে আমরা নবম শ্রেণীর জন্য একটা খুবই ডিমান্ডেড চ্যাপ্টার পলিনমিয়ালস বা বহুপদী সংখ্যামেলা নিয়ে একটা ভিডিও আপলোড করছি। এটা তার পার্ট ওয়ান। এখানে আমি কনসেপ্টগুলো বোঝাবো এবং পার্ট টুতেও আমি মানে কনসেপ্টই বোঝাবো। এবার তারপরে যদি তোমরা চাও যে তোমাদের টেক্সটের বা অন্যান্য তোমাদের যে কোশ্চেন ব্যাংক রয়েছে সেই কোশ্চেন ব্যাংকের এই পলিনমিয়ালস অর্থাৎ 7 নম্বর যে চ্যাপ্টার বহুপদী সংখ্যামেলার সম্পর্কিত যদি কোনো কোশ্চেন যদি তোমাদের ইচ্ছা হয় করানোর, তাহলে আমি অবশ্যই তোমাদের করাবো। তাহলে সেটা তোমাকে কমেন্ট করতে হবে। প্রথমে আমি থিওরির যে লেকচারটা যেটা আছে সেই দুটো আপলোড করবো, তারপরে আমি কোশ্চেন প্র্যাকটিসে যদি তোমরা চাও তবে আমি আপলোড করবো, ঠিক আছে? তো আমি এটা বলতে পারি যে হয়তো ভিডিও কোয়ালিটিটা অতটা ভালো নয়, বাট কন্টেন্টের কোয়ালিটিটা একদম হাই লেভেল। আমি মানে আমার ছাত্রদের এইভাবেই যে পড়ায় যাতে তারা পরবর্তীকালেও যেন তাদের যারা ছাত্র হবে তারাও যেন সেইভাবেই পড়তে পারে, তাদেরকে শেখাতে পারে। তো আজকে আমি তোমাদের এইভাবেই শেখাবো পলিনমিয়ালস বা বহুপদী সংখ্যামালা। তো বহুপদী সংখ্যামালা শেখার আগে আমাদেরকে কিছু টার্ম সম্পর্কে জানতে হবে। সেই টার্ম আমি আগে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবো। প্রথমে হলো ধ্রুবক। ধ্রুবক, ঠিক আছে, বা যেটাকে ইংলিশে কনস্ট্যান্ট বলা হয়। ওকে, হোয়াট ইজ ধ্রুবক? ধ্রুবক কি? ধ্রুবক হলো এমন রাশি যার মান পরিবর্তনশীল নয়, মানে যার মান পরিবর্তন হবে না। যেমন এক্সাম্পল যদি আমি দিই 2, 3, 1/2, এর মান কোনো দিনই পরিবর্তন হবে না। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে এই 2 আমেরিকাতেও 2, ভারতেও 2, অন্যান্য জায়গায় ইংল্যান্ডেও 2, ঠিক আছে? এই সংখ্যাটার মান কোনো দিনই পরিবর্তন হবে না। এই 2কে আমরা কোনো দিনই 3 বলবো না, তাই এটা ধ্রুবক সংখ্যা। এবং আরেকটা হয় চলরাশি, ঠিক আছে? চলরাশি, যেটাকে ভেরিয়েবল বলা হয়, যেটাকে ইংলিশে ভেরিয়েবল বলা হয়। ভেরিয়েবল মানে এদের মানটা কি? এদের মানটা অপরিবর্তনশীল। অপরিবর্তন অপরিবর্তনশীল, বাট এদের মানটা পরিবর্তনশীল। উদাহরণ যদি দিই, এক্স, জেড, এ, বি, এম, ইটিসি দিলাম, ডট ডট। মানে এদের মানটা কি? এদের মানটা পরিবর্তনশীল। পরিবর্তনশীল মানে এই যে এক্সের মান, এই এক্সের মান যা কিছু হতে পারে, এনিথিং, এনি রিয়েল নাম্বার, যে কোনো বাস্তব সংখ্যা এক্সের মান হতে পারে। তাই আমরা বলতে পারবো না যে এক্সের, আমি যদি বলি 2, অন্যজন হয়তো এক্সের মান 3ও বলতে পারে। এটার মান স্থির নেই, অপরিবর্তনশীল, মানে এর মানটা স্থির নেই, তাই এদেরকে চলরাশি বা ভেরিয়েবল বলা হয়। আশা করি এটা ক্লিয়ার হয়েছে যে ধ্রুবক এবং চলরাশির মধ্যে পার্থক্য কোথায়। এরপরে আমরা যেটা জানবো সেটা হলো বীজগাণিতিক সংখ্যামালা, বা যেটাকে ইংলিশে বলা হয় অ্যালজেব্রিক এক্সপ্রেশন। কী জানবো আমরা? বীজগাণিতিক বীজগাণিতিক সংখ্যামালা। এরপরে যেটা আমরা জানছিলাম, যেটা বলছিলাম, বীজগাণিতিক সংখ্যামালা বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, অর্থাৎ এটা কি? মানে এটা হলো ধ্রুবক পদ এবং চলরাশি মিলিয়ে তৈরি রাশি বা সংখ্যা। যেমন ধরো আমি ধরলাম একটা এক্সাম্পল যদি দিই 5x, এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা। 3x, এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা। 5y, এটা 9z, এগুলো হলো বীজগাণিতিক সংখ্যামালা বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এবার আমরা নেক্সট যেটা জানবো সেটা হলো সূচক। সূচক এবং নিধান। সূচক এবং নিধান, ধরো আমি একটা এক্সাম্পল নিলাম x², ওকে, বা ধরো আমি নিলাম a³, বা নিলাম z⁴। তাহলে এখানে বোঝার জিনিস আছে, এই এক্সটাকে বলা হয় নিধান এবং এই মাথার 2টাকে বলা হয় সূচক। আবারও যদি বলার চেষ্টা করি, এটা নিধান এবং এই 3টা সূচক। আশা করি বোঝা যাচ্ছে। মানে কোনো বীজগাণিতিক সংখ্যামালার মাথার যে ঘাত হয়, কি হয়? ঘাত। ওই ঘাতকে বলা হয় সূচক, ঠিক আছে? বীজগাণিতিক সংখ্যামালার যে ঘাত সেটাকে বলা হয় সূচক, এবং যে বীজগাণিতিক সংখ্যামালাতে ঘাত থাকে সেটাকে বলা হয় নিধান। আশা করি ক্লিয়ার। যেটা বলছিলাম, এটা সূচক এবং নিধান আমি যেটা বুঝিয়েছিলাম আগের দিন। এবার আমি যেটা বলবো তোমাকে সেটা হলো পলিনমিয়ালস বা বহুপদী সংখ্যামালা কি, ঠিক আছে? পলিনমিয়ালস বা বাংলা যেটাকে বলে বহুপদী সংখ্যামালা। ওকে, বহুপদী সংখ্যামালা বা পলিনমিয়ালস কি? মানে
এই যে মানে এই যে আমি যেটা বললাম, এগুলো যে একটা বীজগাণিতিক সংখ্যামালা বা অ্যালজেব্রিক এক্সপ্রেশনস যেগুলো রয়েছে, সেই অ্যালজেব্রিক এক্সপ্রেশন দিয়ে বহুপদী সংখ্যামালা তৈরি হয়। যেমন আমি একটা যদি এক্সাম্পল নিই, ধরো আমি একটা এক্সাম্পল নিলাম, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। ওকে, এই প্রত্যেকটা এটা কি, এটা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, একটা বীজগাণিতিক সংখ্যামালা, এটাও একটা বীজগাণিতিক সংখ্যামালা, এটাও একটা বীজগাণিতিক সংখ্যামালা, এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা। মানে এক বা একাধিক বীজগাণিতিক সংখ্যামালা মিলিয়ে পলিনোমিয়ালস বা বহুপদী সংখ্যামালা তৈরি হয়। বুঝতে পেরেছো? মানে এক বা একাধিক বীজগাণিতিক সংখ্যামালা মিলিয়ে বহুপদী সংখ্যামালা তৈরি হয়। এটা নাথিং বাট, এটা এমন কিছু বেশি কিছু নয়। এবার বহুপদী সংখ্যামালার পদ হিসেবে সেটা এখানে ছিলাম, কোনো বীজগাণিতিক সংখ্যামালা, ধরো এক্স স্কোয়ার একটা বীজগাণিতিক সংখ্যামালা, তাহলে এটাও একটা কি, এটা একটা বহুপদী সংখ্যামালাই, বাট এই বহুপদী সংখ্যামালাকে বলা হয় একপদী 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 সংখ্যামালা। ঠিক আছে, বোঝা গেছে? একপদী সংখ্যামালা। তাহলে তোমরা জিজ্ঞাসা করবে, তাহলে এখানে যে বহু কথাটা অ্যাড আছে, বহু কথাটা অ্যাড থাকলে তাহলে তো অনেক পদ হওয়া উচিত, তাই না? হ্যাঁ, অবশ্যই। বাট অবশ্যই যেটা বলছিলাম, বহুপদী সংখ্যামালারই একটা ভাগ হলো একপদী। মানে এটা যদি একটা পদ থাকে তাহলে সেটাও পলিনোমিয়ালস বা বহুপদের আন্ডারে আসছে। এটাকে ইংলিশে বলা হয় মনোমিয়াল। মনোমিয়াল। ওকে, মনোমিয়াল বলা হয়। ইংলিশ টার্মগুলো মানে জেনে রাখতে হবে। ধরো আরেকটা এক্সাম্পল দিলাম, এক্স স্কোয়ার প্লাস 4 হলো, এটা দ্বিপদী, এখানে দুটো পদ, এখানে একটা পদ, এখানে একটা পদ, দ্বিপদী। এটা কী বলা হবে? দ্বিপদী সংখ্যামালা। ইংলিশে বলা হয় বাইনোমিয়াল। ক্লাস 11-এ বাইনোমিয়াল থিওরাম রয়েছে বা দ্বিপদী সংখ্যামালার উপপাদ্য, সেগুলো তোমরা ক্লাস 11-এ জানবে, এখন তোমরা 9-এ পড়ছো, তাই যাই হোক, ওটার দিকে যাচ্ছি না আমি আর। তারপরে রয়েছে, ধরো আমি এবার আরেকটা এক্সাম্পল দিই, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 2। এটা কি তাহলে? এটা তিনটে পদ রয়েছে, একটা দুটো তিনটে, তাহলে তিনটে পদ হলে এটা কি কি হয়ে যাবে? তাহলে এটা ত্রিপদী সংখ্যামালা, যেটাকে ইংলিশে বলা হয় ট্রাইনোমিয়াল। ট্রাইনোমিয়াল ট্রাইনোমিয়াল ঠিক আছে। তাহলে পলিনোমিয়ালস, পলি মানে হলো অনেক, পলি মানে অনেক, ঠিক আছে। পলিনোমিয়ালস, তার মধ্যে একটা ভাগ আমি দেখালাম একপদী, যেটাকে মনোমিয়াল বলা হয়, দ্বিপদী যেটাকে বাইনোমিয়াল বলা হয়, ত্রিপদী যেটাকে ট্রাইনোমিয়াল বলা হয়। ওকে, আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এবার আমি তোমাদেরকে যেটা শেখাবো সেটা হলো কোফিশিয়েন্ট বা সহগ। কি বললাম? সহগ, বা যেটাকে ইংলিশে বলা হয় কোফিশিয়েন্ট। কোফিশিয়েন্ট বা সহগ। সহগ কি? কোনো চলরাশির সঙ্গে যে ধ্রুবক পদটা গুণ হয়ে থাকে সেটাকেই বলা হয় তার সহগ। কোনো চলরাশি ধরো এর সঙ্গে কী গুণ হয়েছে? এর সাথে 1 গুণ হয়েছে, তাহলে এক্স, আমি এখানে যদি একটা কথা বলি, তাহলে এখানে এক্স এর সহগ কি? এক্স এর সহগ কি 1। ধরো আমি লিখলাম 2x হলো, তাহলে এই ক্ষেত্রে এক্স এর সহগ কি? এক্স এর সহগ কি? 2, কারণ এক্স একটা চলরাশি যার সাথে ধ্রুবক পদ 2 গুণ হয়ে আছে। আশা করি ক্লিয়ার। ধরো আমি একটা এক্সপ্রেশন লিখলাম 5z প্লাস 3y প্লাস 9x, তাহলে এখানে জেড এর সহগ কি? 5, ওয়াই এর সহগ কি? 3, এক্স এর সহগ কি? 9। এটা আশা করি বোঝা গেছে। এবার যেটা আমি তোমাদেরকে প্রথমে এক্সাম্পলে বলেছিলাম, যদি কোনো সংখ্যা শুধু ধরো একটাই এক্স থাকলো বা ধরো জেড থাকলো, তাহলে এটার কোনো একটা সিঙ্গেল মানে এই যে চলরাশি থাকে তার তার সহগ তাহলে কী হয়? 1 হয়, কারণ তার সাথে 1 অলরেডি কী হয়ে আছে? মাল্টিপ্লাই হয়ে আছে, গুণ হয়ে আছে। এটা কি হলো? এবার আমি যেহেতু একটা কথা বলেছিলাম যে চলরাশির সঙ্গে গুণ করা যে সংখ্যা সেটাই কি সবসময় সহগ হবে? সেটার উত্তর আসে না। সবসময় যে চলরাশির সাথে ধ্রুবক পদ গুণ হয়ে থাকবে সেটা সবসময় চলরাশি হয় না, মেনলি এটাই হয়। বাট কী হয় আসলে, ধরো আমি একটা এক্সাম্পল যদি নিই, ধরো এখানে একটা এক্সাম্পল নিলাম, এখানে দেখা যাচ্ছে না, সরি, 5x² প্লাস 3x প্লাস 1 হলো ইজ ইকুয়াল ঠিক আছে, যাই হোক। তাহলে এই যে এটা, তো দেখতে পাচ্ছ এখানে আমি একটা এক্সপ্রেশন লিখেছি, একটা বহুপদী সংখ্যামালা লিখেছি, 5x² প্লাস 3x প্লাস 1। ওকে, এখানে আমি যদি জিজ্ঞাসা করি এক্স স্কোয়ারের সহগ কি, তোমরা সবাই বলবে 5। এখানে যদি আমি জিজ্ঞাসা করি এক্স এর সহগ কি, তোমরা বলবে 3। আর আমি যদি জিজ্ঞাসা করি এক্স নটের সহগ কি, তখন তোমরা আর বলতে পারবে না। কেন বলো তো? এক্স নট জিনিসটা আবার কি? বা এক্স নট নয়, আমি ভুল বললাম, এক্স টু দি পাওয়ার 0, আমি সরি, এক্সট্রিমলি সরি, এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 এর সহগ হলো 1। মানে আমি কি বলতে চাইছি ভালোভাবে বুঝবে, ভালোভাবে বোঝার চেষ্টা করবে। এক্স টু দি পাওয়ার 0 মানে কি? 1। মানে কোনো সংখ্যা, এনি নাম্বারের মাথায় যদি 0 হয় সেটা শুনে 1 হয়তো, এটা তোমরা ক্লাস 9-এরই সূচক চ্যাপ্টারটায় পড়েছিলে, আশা করি মনে আছে। তাই এই 1, এখানে যে 1 এর সাথে কিছু গুণ নাই মানে তো 1 গুণ হয়ে আছে, তাহলে 1 এর সাথে কি, 1 এর সাথে যেটা গুণ থাকবে সেটাই হবে। ধরো আমি একটা এক্সাম্পল ধরো এখানে নিলাম, এখানে 1 এর জায়গায় ধরো 2 নিলাম, তাহলে এখানে তাহলে x0 সহ কি হয়ে যেত? 2 হয়ে যেত। আশা করি ক্লিয়ার হচ্ছে আশা করছি একদম। এবারে নেক্সট আমি দেখাচ্ছি, ধরো আর একটা এক্সাম্পল আমি যদি নিই, x³ প্লাস x² মাইনাস 1 মাইনাস
ঠিক আছে, মাইনাস আনবো না, ওকে। তাহলে এখানে আমি ঠিক আছে, এটাকে আমি 5 করে দিলাম। তাহলে এখানে এক্স কিউবের সহগ কী বলবে 1, এক্স স্কোয়ারের সহগ কি 1, এক্স নটের সহগ কি 5। আশা করি ক্লিয়ার হচ্ছে, আশা করি ক্লিয়ার হচ্ছে একদম। তাহলে এবার আমি নেক্সট টপিকের দিকে মুভ করি। এইবার যে পলিনোমিয়ালস রয়েছে, আমি ইংলিশ একটু পড়াচ্ছি। পলিনোমিয়ালস যেগুলো রয়েছে, পলিনোমিয়ালসকে দুই ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। একটা হলো কনস্ট্যান্ট পলিনোমিয়াল, একটা হলো জিরো পলিনোমিয়াল। হলো বাংলায় যেটাকে বলা হয় ধ্রুবক বহুপদী সংখ্যামালা। এগুলো লিখবে তোমরা, হ্যাঁ, নাহলে তোমরা মানে ভুলে যাবে। আর জিরো পলিনোমিয়ালস মানে হলো শূন্য বহুপদী সংখ্যামালা, শূন্য বহুপদী সংখ্যামালা। হলো, হাতের লেখার দিকে যাবে না, হাতের লেখাটা আমার খুবই বাজে, যাই হোক। তো যেটা বললাম কনস্ট্যান্ট, এটার এক্সাম্পল যদি দিই, কনস্ট্যান্ট বা ধ্রুবক বহুপদী সংখ্যামালা কী কী উদাহরণ হতে পারে? 8, এটা একটা বহুপদী সংখ্যামালা অবশ্যই হতে পারে, কারণ বহুপদী সংখ্যামালা হতে গেলে যে শুধুমাত্র চলরাশিযুক্ত রাশি হতে হবে সেটা কোনো মানে নেই। এখানে তো আমি বললাম পলিনোমিয়ালস দুটোই হবে, হয় ধ্রুবক পদ মানে এই যে এটা একটা ধ্রুবক পদ, এটা একটা ধ্রুবক পদ, তো এটা একটা পলিনোমিয়াল, মিন্স এটা একটা কি রাশি, তো এটা একটা রাশি থাকলে এটা পলিনোমিয়ালস অবশ্যই হবে। তাই এটা যেহেতু এটা ধ্রুবক, কারণ এটা 8টা কি 8টা, আমাদের এখানেও 8, অন্য জায়গাতেও 8, মানে এটার মান স্থির রয়েছে, তাই এটা ধ্রুবক পলিনোমিয়ালস। ধরো -1, 5 হলো। এবার ধরো আমি নিলাম 9, এগুলো। আর জিরো পলিনোমিয়ালসের এক্সাম্পল কী হবে? জিরো, এটাই জিরো পলিনোমিয়ালসের উদাহরণই জিরো। মানে আসলে কনস্ট্যান্ট টার্মের মধ্যেও জিরোটা ইনক্লুডেড ছিল, কিন্তু পরবর্তীকালে সেই কনস্ট্যান্ট টার্মটাকেই, মানে কনস্ট্যান্ট টার্মের যে জিরোটা ছিল সেটাকে জিরো পলিনোমিয়ালসে মানে একটা আলাদা ভাগ করে দেওয়া হয়েছিল। যাই হোক, আশা করি ক্লিয়ার হচ্ছে। এবার আমি তোমাদেরকে মাত্রা বা ডিগ্রি শেখাবো। কী সে জিনিসটা, সেটা একটু যদি বলার চেষ্টা করি আমি। ধরো এখানে আমরা লিখছি, ঠিক আছে, মাত্রা বা ডিগ্রি। ওকে, কোনো একটা মানে সমীকরণ বা বলো, বা কোনো একটা রাশিমালার ধরো আমি একটা রাশিমালা নিলাম 5x² + 3x - 8, এটা একটা রাশিমালা, তাই তো? এবার বা এটা একটা বহুপদী সংখ্যামালা। তাহলে এই বহুপদী সংখ্যামালার যদি চলরাশি থাকে, কোনো বহুপদী সংখ্যামালা যদি চলরাশি থাকে, তাহলে সেই চলরাশির সর্বোচ্চ ঘাতকে ওই মানে ওই পুরো পলিনোমিয়ালসটার ডিগ্রি বলা হয়। মানে এর মাত্রা কী হবে? তাহলে মাত্রা 2 হবে। ক্লিয়ার? আরেকবার যদি বলার চেষ্টা করি, ধরো আমি এখানে একটা এক্সাম্পল নিলাম, z⁴ + 5z⁴ + 6। তাহলে এর মাত্রা কত হবে? এর মাত্রা দেখো, এখানে একটাই চলরাশি রয়েছে এবং একটা চলরাশির সর্বোচ্চ ঘাত যেটা সব থেকে বেশি যে পাওয়ারটা থাকবে মাথায়, সেটাই হবে তার মাত্রা 16। ক্লিয়ার একদম। এবার আমি আরও কিছু এক্সাম্পলস তোমাদেরকে দিচ্ছি। তো এখানে কিছু এক্সাম্পল আমি দিয়েছি। তাহলে এর মাত্রা কত হবে? এর প্রত্যেকটা চলরাশি কি ভি, তাহলে এর ভি এর সর্বোচ্চ ঘাত কি 7, তাহলে এর মাত্রা হয়ে যাবে 7। এর মাত্রা কী হবে? এর মাত্রা তোমরা দেখেই বলতে চাচ্ছ যে এর মাত্রা হয়ে যাবে 9, বিকজ এর চলরাশি সর্বোচ্চ ঘাত 9। এবং এর মাত্রা কত হয়ে যাবে? এর মাত্রা দেখো এখানে 81 হবে। বোঝা যাচ্ছে এগুলো, আশা করছি। আর এখানে দেখবে এখানে আরেকটা চলরাশি রয়েছে, বাট এখানে যেহেতু এই চলরাশিটা রয়েছে, তাই এই চলরাশিরই সর্বোচ্চ ঘাত কি এখানে, তাহলে এটা ভালোভাবে বুঝতে হবে। এখানে কিন্তু আমরা এই 81টা কার চলরাশি হিসেবে বললাম? ওয়াই চলরাশির সর্বোচ্চ ঘাত হিসেবে। তাহলে ওয়াইয়ের পার্সপেক্টিভে, ওয়াইয়ের ক্ষেত্রে, ওয়াইয়ের সাপেক্ষে এই পুরো যে পলিনোমিয়ালসটা রয়েছে তার মাত্রা 81। বাট এক্সের সাপেক্ষে যদি দেখা যায়, এক্স তো 1 একটাই রয়েছে, বাট এখানে যদি এক্সের ভ্যালু যদি বলে দেওয়া থাকতো, ধরো কথা এক্সের ভ্যালু এখানে 1, তাহলে সেক্ষেত্রে আমরা এই পুরো পলিনোমিয়ালসটার কী হয়ে যেত? মাত্রাটা 81 হয়ে যেত। আশা করি ক্লিয়ার। এবার আমরা আরেকটু কয়েকটা মাত্রা নির্ণয় শিখবো। আমরা যে আগে এই যে এখানে শিখলাম ধ্রুবক বহুপদী সংখ্যামালা এবং শূন্য বহুপদী সংখ্যামালা, এদেরও মাত্রা আমরা নির্ণয় করা শিখবো। দেখি ধ্রুবক বহুপদী সংখ্যামালা, এখানে আমি একটু দেখে নিই, কনস্ট্যান্ট লিখে নিচ্ছি, কনস্ট্যান্ট, আর এখানে 0 হলো। এবার কনস্ট্যান্ট ধরো আমি একটা লিখলাম 5, তাহলে এর মাত্রা কী হতে পারে? 5কে আমরা কি লিখতে পারি? 5 × x⁴ লিখতে পারি, কারণ x⁴ মানে কি? x⁴ মানে কি 1, এটা তো আমরা জানি, তাই না? এটা তোমরা সূচকের চ্যাপ্টারে পড়ে এসছো, তাহলে এটাকে আমি লিখতে পারি। তাহলে এখানে একটা চলরাশি কি x⁴, তাহলে এখানে একটা চলরাশি রয়েছে, তাহলে তার মাথায় 0, তার মানে এই 5-এর মাত্রা কী হবে? 0, তাই না? কারণ এর কোনো মানে এটা একটা কী বলবো, এই যে পলিনোমিয়ালসটা রয়েছে বা এই যে কনস্ট্যান্ট পলিনোমিয়ালসটা রয়েছে তার চলরাশির সর্বোচ্চ ঘাত কত? 0, তাই এটার মাত্রা হয়ে যাবে 0। এবার যদি জিরো পলিনোমিয়াল হয়, ধরো 0 হলো, ভালোভাবে বোঝার চেষ্টা করবে। 0কে আমরা কি লিখতে পারি? 0 × x⁴,
তাহলে এটা হয়? এটা কোনোদিনই সম্ভব নয়। কেন বলো তো? কেন? ভালোভাবে বুঝবে। জিরোর সাথে কোনো সংখ্যা গুণ করলে তো সেটার অলওয়েজ কী হয়ে যায়? জিরো হয়ে যায়। তাহলে এর মাথায় যদি আমি জিরো বসাই তাহলেও আমাকে জিরো দিবে। ধরো কথা আমি জিরো ইন্টু এক্স টু দি পাওয়ার 100 করলাম, তাহলে তো আমাকে কী দিবে? জিরো দিবে। ধরো আমি জিরোর সাথে এক্স টু দি পাওয়ার 99 গুণ করলাম, তাও আমাকে কী দিবে? জিরো দিবে। তাহলে তো ওই চলরাশির নির্দিষ্ট মান তো থাকছে না, তাহলে ওই ভেতরে নির্ণয় করা যাচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো যে এটা কোশ্চেন আছে, হ্যাঁ, তাহলে এক্ষেত্রে শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা হয় মানে অসংজ্ঞাত। অসংজ্ঞাত, ঠিক আছে, এটা মনে রাখবে যে শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা কি হয়? অসংজ্ঞাত। আর ধ্রুবক বহুপদী সংখ্যামালার মাত্রা কি হয়? শূন্য। এটা কোশ্চেন আছে, শর্ট কোশ্চেনও আসতে পারে বা এমনিও ব্রটেও মানে ব্রটে নয় মানে শর্ট কোশ্চেনে আসবে এটা মেনলি। যাই হোক, তাহলে আমি আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটাকে আবার মানে রিভাইন্ড করবে, দিয়ে দেখে নেবে। তাও আমি একবার বলে দিচ্ছি, কনস্ট্যান্ট টার্মের সাথে এই যে এখানে একটা কনস্ট্যান্ট টার্ম আছে, তার সাথে আমি এক্স টু দি পাওয়ার জিরোকে গুণ করতে পারি, তবে এটা কি হবে? এই পাঁচটা এখানে এক্স টু দি পাওয়ার জিরোকে আমি গুণ করতে পারবো, তাছাড়া অন্য কিছু গুণ করতে পারবো না, কারণ এখানে 5 আছে। এক্স টু দি পাওয়ার জিরো সমান সমান কি হয়? 1, তাহলে 5 ইন্টু 1 মানে কি? 5ই থাকে। আমি এখানে এক্স স্কোয়ার গুণ করতে পারবো না, অসম্ভব। আমি এক্স মানে এক্স টু দি পাওয়ার 1ও গুণ করতে পারবো না, আমি এক্স টু দি পাওয়ার জিরোই গুণ করতে পারবো। তাই এখানে তাহলে সেই চলরাশির সর্বোচ্চ ঘাত কি? জিরো, তাই এখানে এর মাত্রা হয়ে যাবে জিরো। বাট এখানে তো আমি শূন্যর সাথে এক্সের যে কোনো পাওয়ার গুণ করলে সেটা সবসময় জিরোই আসবে, তাহলে তো এই হিসাবে তো মানটা স্থির থাকছে না, মাত্রাটা, এটা অসংজ্ঞাত হয়ে যাচ্ছে। আশা করি ক্লিয়ার। তো আজকের লাস্ট টপিক সেটা আমি পড়ে দিই, তারপরে নেক্সট পার্টের নেক্সটগুলো বলবো। আজকে লাস্ট টপিকটা আমি তোমাদেরকে বলে দিই। ধরো কোনো পলিনোমিয়ালসের সর্বোচ্চ ঘাত, ধরো কোনো পলিনোমিয়ালস রয়েছে, ধরো কথা লিখলাম এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 হলো, এটা একটা পলিনোমিয়ালস, তাই না? এটা একটা কি? বহুপদীর সংখ্যামালা। এই বহুপদীর সংখ্যামালার চলের সর্বোচ্চ ঘাত অর্থাৎ এর মাত্রা যা হবে সেই সমীকরণ মানে সমীকরণ নয়, সেই পলিনোমিয়ালসটা নির্দিষ্ট নাম হয়ে যায় যদি এর মাত্রা কি? এর মাত্রা 2। তাহলে এই যে পলিনোমিয়ালসটা রয়েছে, এই পলিনোমিয়ালসটার নাম হয়ে যাবে দ্বিঘাত পলিনোমিয়ালস। দ্বিঘাত মানে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। বহুপদী বা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। আরেকবার বলি, দ্বিঘাত কেন বললাম? কারণ এর চলরাশির সর্বোচ্চ পাওয়ার বা ঘাত কত আছে? 2 আছে, তাই এটাকে দ্বিঘাত। যদি এর পাওয়ার সর্বোচ্চ মানে চলের সর্বোচ্চ পাওয়ার মানে সবথেকে বেশি পাওয়ার যদি মানে মাথার যে ঘাত সেটা যদি 3 হতো, তাহলে এটাকে বলতাম ত্রিঘাত বহুপদী সংখ্যামালা। যেহেতু এটা একটা কি? বহুপদী সংখ্যামালা। তারপরে পরের লেকচারে আমি তোমাদেরকে বহুপদী যে মানে ফাংশনসগুলো রয়েছে সেগুলো বোঝাবো। আজকের মতো এটুকুনি থাকবে। আর পরের লেকচারে আমি তোমাদেরকে বহুপদী সংখ্যামালা তো শেখালাম, বহুপদী ফাংশনস যেগুলো ফাংশনস এবং ভাগশেষ উপপাদ্য, গুণনীয়ক উপপাদ্য, এগুলোকে শেখাবো। তো আজকের মতো এখানেই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।